বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচির অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। কুমিল্লা 9 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 30 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তর দানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর 30 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়িয়া তুলিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কি না, এবং ক প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক হলে উক্ত পদক্ষেপসমূহ কি কি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনসমূহ, যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনামূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোড মিডিয়াম, সড়ক দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন, মিয়াওয়াকি ফরেস্ট, এটা জাপানিজ একটি ফরেস্ট, এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 হতে মিরপুর ডিএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর হতে ফার্মগেট পর্যন্ত এই নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর নিম্নরূপ ব্যবস্থাগুলো মাননীয় স্পিকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, অনেকগুলো ব্যবস্থা আছে, আমি যদি পড়ি স্বাভাবিকভাবেই সময় অনেক লাগবে, সেই জন্য আমি এটা অনুরোধ করব পঠিত বলিয়া গণ্য করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরে বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য জনাব আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত তথ্যবহুল উত্তর দানের জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার জন্যে
সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এই উপলব্ধি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টায় অব্যাহত রেখেছেন। রাজধানী ঢাকা নাগরিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্নে জানতে চাই, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানো সহ প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ঢাকার বাহিরে ছড়িয়ে দিতে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদেরকে ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন এটির পদক্ষেপটি একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ। আনফর্চুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ সুবিধা, সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সব কিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একদিন দুই দিক না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফর্চুনেটলি দেশের সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও, এবং সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হোক না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে পারেন মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, ঢাকার বাইরে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এটা নতুন সিটি কর্পোরেশন, এখানেও আসলে গ্রিন হওয়া দরকার এই কর্পোরেশন। এখানে ময়লা আবর্জনার স্তূপ, পাশাপাশি রাস্তা খুবই সরু, আর সেই ক্ষেত্রে রেল লাইনটি একেবারে বরাবর শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গিয়েছে। প্রায় 10টি রাস্তা ক্রস করতে হয় রেল চলাচলের সময়। এক দেড় ঘন্টা পর পর যখন এই রেল চলাচল করে রেলগাড়ি, তখন পুরা শহর স্থবির হয়ে যায়। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে, এই রেল লাইনটি যদি শহর থেকে সরিয়ে বাইরে বাইপাস করা যায় অথবা রেল স্টেশনটি বাইরে নেওয়া যায়, তাহলে শহরের এই 300 ফিট রাস্তা বরাবর একটি রাস্তা হয়ে যাবে শহরের মূল শহরে। এই প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যানজট কমবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়, আপনি ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেল লাইনটা অনেক দূরে ছিল শহর থেকে, বাট এখন কিন্তু রেল লাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যেই বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহর, নিজ ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, সেখানেও একটি বাইপাস আছে
যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাইপাসের দুই পাশে, বাইপাসের উপরে না, বাইপাসের দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে, তবে আমাদের দেশটি আয়তন হিসাবে ছোট, সেজন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। আপনি জমিটা নষ্ট করবেন কিনা, আপনি এখানে অর্থটা ব্যয় করবেন কিনা, এই সকল কিছু বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সবগুলো শহরের ক্ষেত্রে। এটি শুধু ময়মনসিংহ শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টি, একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সেটির উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক প্রিসাইজ উত্তরটি দিতে সক্ষম হব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, খুলনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির রেজাজ খান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 31 উত্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যখন প্রবাসে অবস্থান করেছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আবহমান কাল হইতে ঘটিয়া চলা ভয়াবহ নদী ভাঙনের হাত হইতে ডাক এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন কিনা? উত্তর হ্যাঁ হইলে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উপকূলীয় জেলা খুলনার দাকব ও বৈঠাঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত আছে। দাকব উপজেলায় 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। উক্ত বেড়িবাঁধটি নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময় সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে আমি তুলে ধরতে চাই। খুলনা জেলার দাকব উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙন রোধে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় বুটবুনিয়া, খলিশা, গাইনিবাড়ি এবং ঝালবুনিয়া নামক স্থানে স্থায়ী নদী তীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি মেয়াদ জুন 2027-এ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকব উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্পটির প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকব উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ স্থানসমূহে ইতিমধ্যেই জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই দাকব ও বৈঠাঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো বাস্তবতার আলোকে ইনশাল্লাহ সংস্কারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য আমির রেজাজ খান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে উনি নিজেও জানেন
যে আমার এই অঞ্চলে উনি যে কথা আমি বলতে গিয়েছিলাম, উনি পূর্বাসে থেকেও সবসময় আমার এই অঞ্চলের লক্ষ্য রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উনি পাঠিয়েছেন। যখন ভাঙন কবলিত অঞ্চলে মানুষ পানির বন্যার সময় পানি এত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্য স্তরে চলে গিয়েছে, প্রতি বছরই এমনই হয়। তাই টেকসই বাঁধ নির্মাণ করলে উনি যে আশ্বস্ত করেছেন, আমার দাকব এবং বটিয়াঘাটার মানুষ অবশ্যই সেটা বিশ্বাস করে এবং বিএনপির সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলো সম্পন্ন হবে বলে মানুষ বিশ্বাস করে, যে কারণে তারা আমাকে ভোট দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো কোনো প্রশ্ন করেননি। এনিওয়ে, থ্যাংক ইউ। যারা মনিরুল হক চৌধুরী প্রশ্ন করবেন? ওটা তো নদী ভাঙন নাই তো ওখানে। আমি যে ব্যাপারে নদী ভাঙ্গা না, আমার এখানে ছিল পরিবেশের সমস্যা, বলতে পারি নাই। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সদস্য লাস্ট রো, ফোর্থ ফ্রম লেফট, বলুন। মাইক দেন, ওনাকে মাইক দেন। আপনি পাশের আসনে গিয়ে কি আব্দুল ওয়াহিদ? জি, মোহাম্মদ আব্দুল ওয়ারিস গাইবান্ধা, প্রশ্ন করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন, ফজলপুর ইউনিয়ন, ফুলছড়ি ইউনিয়নের হাজার হাজার পরিবার নদী ভাঙনের শিকার। কাজে ওই এলাকায় আপনার এরেন্ডাবাড়ি, জিগাবাড়ি, হরিচণ্ডী, ফজলপুর এবং ফুলছড়ির নদী ভাঙন রোধের জন্য আশু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বললেন যে আপনার এলাকায় আশু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, আশু পদক্ষেপটির ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে উত্তর নেই। তবে ওভারঅল আমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে, আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। আপনি যদি মাননীয় সংসদ সদস্য আপনি নির্দিষ্টভাবে আপনার এলাকার সমস্যাটির বিষয়ে যদি জানতে চান, দয়া করে নোটিশ দিবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক উত্তর দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। টাঙ্গাইল ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন ৩২ উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত ৩২। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, ১৩৫ টাঙ্গাইল ৬। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, নারীর জন্য শোভন কর্ম, নারী ও শিশুর নিরাপত্তা, শিশু বিকাশ ও কল্যাণ, নারীর জন্য স্মার্ট কর্মজগৎ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছে তাহা কি? মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হল গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশুর সহায়তা কর্মসূচি, মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা ইত্যাদি। এছাড়াও মাননীয় স্পিকার, নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বিভিন্ন আইন ও বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টলারেন্সি হেল্পলাইন, ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র রয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপভোগকারীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের মাননীয় স্পিকার। নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে মানসম্মত প্রশিক্ষণ, নগদ সহায়তার সাথে জীবিকা সহায়তা যুক্ত করে শহর এবং গ্রাম অঞ্চলের জন্য পৃথক গ্র্যাজুয়েশন ভিত্তিক মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে 13টি জেলা এবং 3টি সিটি কর্পোরেশনের 38,814টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদান করা হয়েছে। শিশুরা দেশ এবং জাতির ভবিষ্যৎ মাননীয় স্পিকার। শিশুর বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, দরিদ্র ও দুস্থ শিশুদের প্রাথমিক ও শিশু বিকাশ কর্মসূচি, অটিজম বিষয়ক সচেতনমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ সহ শিশু স্বাস্থ্য সংরক্ষণের নানাবিধ দায়িত্ব পালন করে আসছে। মাননীয় স্পিকার, পথশিশু পুনর্বাসন কার্যক্রমের আওতায় 2টি আবাসিক কেন্দ্রের মাধ্যমে বর্তমানে 151 জন শিশুকে আবাসিক ব্যবস্থা, খাবার, চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করা হয়। এছাড়াও এ কার্যক্রমের আওতায় 9টি আউটরিচ স্কুল রয়েছে। কর্মজীবী মায়েদের 6 মাস হতে 6 বছরের শিশুদের দেখভালের জন্য মোট 64টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে। এ সকল দিবাযত্ন কেন্দ্রে সুষম খাবার প্রদান, প্রাক স্কুল শিক্ষা প্রদান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা করা এবং ইনডোর খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে। নারীদের কর্মস্থলে শিশু পরিচর্যা কেন্দ্র, ডে কেয়ার সেন্টার স্থাপনের পাশাপাশি গার্মেন্টস সহ সব শিল্প কলকারখানা, অফিস ও আদালতে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের বিষয়ে নির্বাচনী ইশতেহারে আমরা গুরুত্ব আরোপ করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উপকূলীয় জনগোষ্ঠী বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার ঝুঁকি প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করে সুপেয় পানির প্রাপ্যতা এবং জীবিকার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ক্লাইমেট অ্যাডাপশন প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় খুলনা জেলার দাকব, কয়রা ও পাইকগাছা উপজেলা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মোট 43,000 জন নারীকে জীবিকা সহায়তা, প্রশিক্ষণ ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়াও 13,308টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পন্ন রয়েছে এবং উপকারভোগীর নিকট হস্তান্তরও করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া 2025-26 অর্থ বছরে 3,000 লিটার বিশিষ্ট আরও 2,000টি পরিবার ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার। এই অর্থ বছরে আরও 10 খানা বিশিষ্ট 658টি কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনের কাজও চলমান রয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য রবিউল আওয়াল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নারীর জন্য শোভনকর্ম, নারী ও শিশু নিরাপত্তা, শিশু বিকাশ ও কল্যাণ, নারীর জন্য স্মার্ট কর্মজগৎ, জলবায়ু পরিবর্তন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এই ব্যাপারে আর কোনো দ্বিধা এবং প্রশ্ন নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
মাননীয় সদস্য আবুল হাসনাত, প্রশ্ন আছে? সম্পূরক প্রশ্ন করতে পারেন। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র যে উত্তরটি দিয়েছেন, নারীদের সামগ্রিক উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, সেসব পদক্ষেপের 5 নম্বর প্যারাগ্রাফের আলোকে মাননীয় স্পিকার আমার সম্পূরক প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টোটাল 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব। আমরা যদি 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসি, তাহলে আমাদের 1,20,000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের টোটাল হচ্ছে খরচ হবে, এবং প্রসিজারাল কস্ট সহ সেখানে 1,34,000 কোটি টাকা হচ্ছে আমাদের বার্ষিক খরচ হচ্ছে। আবার গত সপ্তাহে মাননীয় স্পিকার আমরা ফার্মার্স কার্ডের বিষয়ে জানলাম যে 2,75,00,000 ফার্মার্সকে আমরা ফার্মার্স কার্ডের অধীনে আমরা নিয়ে আসবো। মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন, ভূমিকা বাদ দেন, প্রশ্ন করুন। তো সেখানে 6,875 কোটি টাকা, যেখানে প্রসিজারাল কস্ট সহ 7,000 কোটি টাকা মাননীয় স্পিকার খরচ হচ্ছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে মানুষকে সংযোগ করেছে, মানুষ সেগুলোর প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, আমরা 1,40,000 কোটি টাকা প্রত্যেক বছরে যদি একটা নির্ভরশীল অর্থনীতির খাতে আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে এটা কতটা হচ্ছে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করবে, এবং এই অর্থটা কি আমরা সোশ্যাল সেফটি নেটসের যেই খাতগুলো এখন বর্তমানে বিদ্যমান রয়েছে সেগুলো থেকে কেটে এনে আমরা সেখানে বরাদ্দ দিচ্ছি, নাকি হচ্ছে আমরা নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি? যদি নতুন করে দেই, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের পূর্বে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে, এবং আপনি নিজেও সাক্ষী, আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যেই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই এটি অনুধাবন করতে পারবেন যে 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলি ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব, এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যেই সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এটি গেলে 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আরও যেগুলো সেফটি নেট, যেগুলো সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট প্রোগ্রাম আছে সেগুলির সাথে কনফ্লিক্ট করবে কিনা। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি দেখেন এই মুহূর্তে যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না। অর্থাৎ ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি, ভলিউমে বেশি, 2,500 টাকা। কোনোটাই সবগুলোকে একজন মানুষকে যদি সবগুলো সুবিধা দেন, এই মুহূর্তে যেগুলো চালু আছে, তাহলে একজন লোক 2,500 টাকার কম পাচ্ছে, বেশি পাচ্ছে না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা, কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন। তো সেগুলোকে আমরা কাট ডাউন করব, সবগুলোকে আমরা কাট ডাউন করব না। যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করব। এভাবেই করে আমরা ধীরে ধীরে নিয়ে যাব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। কারণ আপনি চিন্তা করুন, যখন সে 2,500 টাকা পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই যারা পেয়েছে আপনি দেখেছেন যে তাদের ভিডিওতে দেখেছেন তাদের রিয়াকশনগুলো কি করবে তারা। কেউ বলেছে জামা কাপড় কিনবে, কেউ বলেছে বাচ্চার জন্য বই কিনবে, কেউ বলেছে ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে।
তার মানে আপনি দেখুন যেই মানুষগুলো পাচ্ছে এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে না। আমরা সবাই একটু অ্যাফোর্ড করতে বলে যে ব্র্যান্ডেড বিদেশি জিনিস ব্যবহার করি, এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে, এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বললেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। এবং স্বাভাবিকভাবে যখন একটি গ্রামে যখন অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন, তারা যখন যেই দোকানে গিয়ে সদাই করবেন, তারা জিনিসপত্র কিনবেন, সেই দোকানে আপনি খোঁজ করে দেখুন, এখন হয়তো একজন হেল্পার আছে দোকানের, তার স্টাফ হয়তো একজন আছে, কিন্তু আপনি 3 মাস পরে বা 6 মাস পরে দেখবেন তার স্টাফ 2 জন হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে অনেকগুলো ফ্যামিলির কাছে এই সহযোগিতাটা পৌঁছাবে এবং তারা সেখানে সদাই করতে যাবে বা জিনিসপত্র কিনতে যাবে। ফলে ওই দোকানের মালিক যে বা দোকানটা যা চালাচ্ছে, তার তখন একজন সহকারী হবে না, তার 2 জন সহকারী হবে। অর্থাৎ কর্মসংস্থানেরও একটি ব্যবস্থা হচ্ছে। একদিকে যেরকম এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্য উমিন ফারহানা, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? বলুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্য মন্ত্রীর একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেন। মাননীয় স্পিকার, সেখানে মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, এবং যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না, এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না এবং 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক। মাননীয় সদস্য, আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদের চলমান বিষয়ের উপরে হতে হয় কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ সংসদের
চলতি অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নের একটি নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শেখ ফরিদ আহমদ, চাঁদপুর ৩। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, সারা দেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ সংশোধনী সহ অনুযায়ী গত ১৬ই মার্চ ২০২৬ তারিখে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রে স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনার বিষয়ে উল্লেখ করা হয় নাই। বিগত ১৫ই মে ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটে একই বিষয়ে সুস্পষ্ট মতামত রয়েছে। ইহাতে আমি সহ সকল সংসদ সদস্যের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। মাননীয় সদস্য, সরকার জনস্বার্থে তার পূর্বের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। সরকারের কোনো নীতিগত সিদ্ধান্তের কারণে কোনো সদস্যের বিশেষ অধিকারের প্রশ্ন তোলা সমীচীন নয়। আর বিষয়টি নিয়ে মাননীয় সদস্য কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে নোটিশ উত্থাপন করে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধির অধীনে আপনার আনিত নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি স্থগিত রাখা হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর নোটিশ, গৃহীত নোটিশ সমূহের উপরে আলোচনা। প্রথমে আমি সুনামগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য কলিমুদ্দিন আহমদকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্যে আহ্বান জানাচ্ছি। নোটিশটি পড়ুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলা সড়ক বন্যায় বিধ্বস্ত হওয়া ২টি ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার উপজেলা সড়কে ২টি ব্রিজ বন্যায় বিধ্বস্ত হওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দোয়ারাবাজার উপজেলার জনগোষ্ঠীর জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। অনতিবিলম্বে বর্ণিত সড়কের ৯৫৫ চেইনেজে নোয়াগাঁও ব্রিজ ও ৩৮০০ চেইনেজে পানাইলডরের ব্রিজ ২টি জরুরি ভিত্তিতে নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও শরীফপুর ব্রিজ, পশ্চিম বাংলা বাজার ব্রিজ এবং নাসিমপুর ব্রিজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যেই আমরা সবাই জানি যে বন্যার পানি অনেকগুলো ক্ষতি করে ফেলেছে। বিশেষ করে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো অনেকগুলোই বিধ্বস্ত হয়ে গেছে। সুনামগঞ্জ ছাতক ভায়া দোয়ারাবাজার রাস্তায় আইডি নম্বর ৬৯০৩৩২০০১ ৯৫৫ মিটার চেইনেজে ৯৫ মিটার ব্রিজের কাজ এলজিইডির রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২ এর আওতায় বাস্তবায়ন শুরু করা হয়। অ্যাবেটমেন্ট এবং পাইল ক্যাপের কাজ হওয়া মাত্রই আগাম বন্যার পানিতে ব্রিজ সাইট সহ সমুদ্র এলাকা তলিয়ে যায়। এই পানি নিষ্কাশনের কোনো সুযোগ ছিল না। ইতিমধ্যে স্কিম এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অসম্পূর্ণ অংশ বাস্তবায়ন করা যায়নি। বৃষ্টির অসমাপ্ত কাজ অন্য কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আজকে সকালেই আমি এই বিষয়ে এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার এবং সুনামগঞ্জের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি
এবং বিষয়টি আমরা অতি দ্রুত পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটা জরুরিভাবে এই ব্রিজগুলো সম্পন্ন করার উদ্যোগ আমরা গ্রহণ করব। একই সড়কের ৩,৮০০ মিটার চেইনেতে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৮১ মিটার ব্রিজের কাজ চলমান আছে। ব্রিজের অ্যাবেটমেন্টের কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে এই ব্রিজের সাইটে অতিরিক্ত পানি থাকায় নির্মাণ কাজ বন্ধ আছে। নির্ধারিত সময়ে এই ব্রিজটির কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য কলিমউদ্দিন আহমদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের আগে আমি একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের হাউসকে অবহিত করতে চাই। প্রবল বর্ষণে সুনামগঞ্জ সহ সকল হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে ধান কাটার জন্য। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্ন করুন। আপনি তো প্রশ্ন করবেন এলজিআরডি মন্ত্রীকে। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার উত্তরে দিয়েছেন, এই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা আর 3টি ব্রিজের কথা বলেছি, সেই ব্রিজের ব্যাপারে আপনাকে আমি চিঠি দিব, দয়া করে এই বিষয়টি গুরুত্ব দিবেন, এই বিষয়ে আশ্বাস দিবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। স্পিকার, মাননীয় সংসদ আপনাকে ধন্যবাদ। আসলে আমি ওভাবে বলতে চাইছি না। আপনি যেই কৃষকদের ব্যাপারে যেই কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এটা আসলে খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত 3 দিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি স্থানীয় প্রশাসনকে, এই 3টি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে যেন তারা প্রিকশন নেয় কী করা যায়। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাতকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং বর্তমানে জরাজীর্ণ দশার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কুমিল্লা সিলেট মহাসড়কটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী প্রধান অর্থনৈতিক করিডোর। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত মোট 54 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নতি করার কাজ 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এর কাজ প্রায় স্থবির হয়ে আছে। ভিডিও চিত্র এবং সরজমিন, এবং আমি যেহেতু এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা সব সময় দেখি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সংস্কার কাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ময়নামতি, কংসনগর, জাফরগঞ্জ, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মাধবপুর বাজার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালে খানাখন্দরের সাথে এখন যুক্ত হয়েছে এক ধরনের মরণ ফাঁদ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন বহন করায় এবং রাস্তার প্রশস্ততা যেহেতু গত সপ্তাহে উল্লেখ করেছি মাত্র 18 ফুট হওয়ায় নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একটা রিপোর্ট দিয়ে রাখি, গত 1 বছরে 100রও বেশি মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। মাননীয় স্পিকার, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের সঙ্গে
উপ-আঞ্চলিক সংযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং বর্তমানে মহাসড়কের জরাজীর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা সংসদকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং স্পেসিফিকভাবে মাননীয় মন্ত্রী আপনি উল্লেখ করবেন কিনা সে বিষয়টি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি, বাংলাদেশ সরকার এবং ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পটি ইতিমধ্যে একনেক সভায় অনুমোদিত। প্রকল্পটির মোট ব্যয় 7,188 কোটি 66 লক্ষ টাকা। তার মধ্যে জিওবি ফান্ড থেকে 4,378 কোটি টাকা এবং প্রকল্পের ভারতীয় সহায়তায় লাইন অফ ক্রেডিটের আওতায় 2,810 কোটি 65 লক্ষ টাকা বরাদ্দ ছিল। বিগত মার্চ মাসের 2025 সালে ইআরডি এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি থেকে ভারতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের মূল পূর্ত কাজে জন্য কোনো বৈদেশিক অর্থায়ন এই মুহূর্তে নেই। মহাসড়কটিকে জিওবি অর্থায়ন অথবা কোনো বৈদেশিক অর্থায়নের উন্নয়নের বিষয়ে যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন, 82.68 কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় 28 কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায়। উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেনে উন্নত করা হচ্ছে। বর্ণিত প্রকল্পে বাস্তবায়ন হলে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে। 82.68 কিলোমিটারের সড়কটিকে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশ, যেটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, বিশেষ করে দেবিদ্বারের শহর অংশ, কংসনগর, ভিংলাবাড়ি অংশ সব মিলিয়ে 804 মিটার দৈর্ঘ্য রিজিড পেভমেন্টের কাজ চলমান রয়েছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ময়নামতি, কংসনগর, ফুলগাছতলা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, ভিংলাবাড়ি, কাঠেরপুল ও কুঠিচৌমনি অংশে আরও 1,845 মিটার সড়ক অংশ 10.30 মিটার প্রশস্তকরণের প্রকল্পের আওতায় রিজিড পেভমেন্টের নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে দেবিদ্বার অংশ 20 কিলোমিটার 34 ফিট প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ খাত হতে কার্যক্রম গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায় মহাসড়কটিতে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশের রিজিড পেভমেন্ট সহ প্রশস্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ আছে তা অতি সত্বর লাঘব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ একটু ইট আনতেছে, কেউ একটু বাইপা যাইতেছে, এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে। এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, মাননীয় সদস্য, গত 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, আপনি সরাসরি প্রশ্ন করুন। স্পিকার, তো এখন এমনি কুমিল্লা নিয়ে কিন্তু বিগত সরকারের একটা অ্যালার্জি ছিল, কুমিল্লা শুনলে একটা অ্যালার্জি, এবং এই সংসদেও কুমিল্লাকে কটাক্ষ করা হয়েছে মাল্টিপল টাইমস। এবং কুমিল্লা একটা স্বনির্ভর একটা উপজেলা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে, কারণ আমাদের মাইক্রো ইকোনমিটা ভালো, বিদেশে মানুষ থাকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, এবং যেহেতু এখানে লিকুইডিটি ফ্লোটা ভালো, মাইক্রো ইকোনমিটা ভালো। কিন্তু আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখি, বাংলাদেশের সবচেয়ে বাজে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের কুমিল্লাতে। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নেবে? আমরা এই অঞ্চলটা, আমার এখানে 5টা এমপি আছে, আমি যেই রাস্তার কথা বলছি ওই রাস্তার 5টা এমপি আজকে এখানে বসে আছে। ধন্যবাদ। সবাই আমাদের এলাকার কাছে আমরা লজ্জিত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই উল্লেখ করেছি যে এটি একনেকে পাশ হওয়া একটি প্রকল্প, যার দৈর্ঘ্য 82.68 কিলোমিটার। কিন্তু জিওবি ফান্ড এবং ভারতের যে অর্থায়ন লাইন অফ ক্রেডিট, সেই ফান্ড প্রত্যাহার হওয়ায় এই প্রকল্পটি এই মুহূর্তে অর্থায়নের নিশ্চয়তা নেই। আমরা জিওবি ফান্ড থেকে করব নাকি অন্য কোনো জায়গায় অর্থের যোগান দিব, সেই ব্যাপারে কাজ করছি। তবে 28 কিলোমিটার যেটা কথা আমি বলেছি, সেটির কাজ চলমান আছে এবং সেটি বাস্তবায়ন হতে চলেছে। বাকি যে অংশটা আছে সেটা আমরা ফান্ড সার্চ করছি, ফান্ডের নিশ্চয়তা হলেই দ্রুততম সময়ে শুরু হবে। যেহেতু একটিকেও আপনার অনুমোদিত প্রকল্প, অথবা আপনি ধরে নিতে পারেন সরকার এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর এবং প্রকল্প বাস্তবায়ন করবার জন্য দ্রুত গতিতে সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উপস্থাপনীয় বিষয় নাটোর এনএস সরকারি কলেজ থেকে বেলগুড়িয়া বাইপাস পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে মাননীয় সড়ক সেতু মন্ত্রীর মনোযোগ আকর্ষণ। মাননীয় স্পিকার, আপনি জানেন নাটোর একটা ঐতিহ্যবাহী একটা শহর, রানী ভবানী নাটোর, জীবনানন্দ বনলতা সেনের নাটোর এবং নোটিশটা পড়ুন মাননীয় হুইপ, নোটিশটা পড়ুন। মাননীয় স্পিকার, আমি যেটা বলছিলাম যে নাটোরে আপনার জানার কথা, আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার নাটোরে 13 বার উনি গিয়েছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নাটোরে বহুবার গিয়েছেন। তাই ঐতিহ্যবাহী শহরে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্যাবিনেট মিটিং করেছেন, বেগম খালেদা জিয়াও ক্যাবিনেট মিটিং করেছেন। আমি আশা করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অতি শীঘ্র ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে নাটোর শহরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অফিস রয়েছে। মাননীয় স্পিকার, সরকারি আধা সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান আছে। নাটোর শহর রাজশাহী বিভাগের প্রবেশ মুখ ধরা যায়। নাটোর শহরের মধ্যে দিয়ে রাজধানী ঢাকা সহ উত্তরবঙ্গের সমস্ত ট্রেন প্রতিনিয়ত চলাচল করে।
ট্রেনের ক্রসিংয়ের সময় গাড়ির যানজট সৃষ্টি হয় মাননীয় স্পিকার। নাটোর শহর অবস্থিত সরকারি বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ নিয়মিত চলাচল করে। শহরের মধ্যে গাড়ি চলাচলের রাস্তা বারবার ট্রেন ক্রসিংয়ের কারণে এখানে প্রতিদিন 34টা ট্রেন যায়, 34টা বার এই রেলগেট বন্ধ হয় মাননীয় স্পিকার। এই সিগন্যালের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অনেক সময় অসুস্থ রুগীকে মৃত্যুবরণ করতে হয় মাননীয় স্পিকার। বিগত সরকারের সময় সরকারি সম্পদ বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভরেছে, জনগণের কথা চিন্তা করেনি। বর্তমান সরকার জনগণের সরকার, যার ফলে ক্ষমতা আসার পর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে নাটোর শহর জেলাবাসীর প্রাণের দাবি, নাটোর শহরকে যানজটমুক্ত করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য নাটোর শহরে এনএস সরকারি কলেজ থেকে বেলঘুরিয়া বাইপাস পর্যন্ত ফ্লাইওভার এবং নাটোর রেলগেটের নিচে একটা আন্ডারপাস বিষয়টা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাটোর শহরের বিদ্যমান রেল ক্রসিং সমূহে ঘন ঘন ট্রেন চলাচলের কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাথমিকভাবে উক্ত রেল ক্রসিং এলাকায় একটি রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী 600 মিটার দীর্ঘ রেলওয়ের ওভারপাসের ডিজাইন প্রণয়নের কাজ বর্তমান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কারিগরি দিকসমূহ পর্যালোচনা করা হচ্ছে। তিনি দ্বিতীয় যে প্রস্তাবনাটি করেছেন সেটি হচ্ছে এসএন সরকারি কলেজ হতে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত প্রায় 1.63 কিলোমিটার দৈর্ঘ্য ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে সংসদে উপস্থাপন করেছিলেন এবং সেই প্রস্তাবনার আলোকে বাস্তবায়ন করবার জন্য পুনরায় একটি সমন্বিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে, যেখানে প্রকল্পের কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক দিকসমূহ বিশদভাবে যাচাই বাছাই করা হবে। পাশাপাশি ট্রাফিক প্রবাহ, জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা, ব্যয় নিরূপণ এবং বাস্তবায়নযোগ্য বিষয় বিশ্লেষণ করা হবে। সমীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রকল্পটি গ্রহণযোগ্য হলে প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন গ্রহণ ক্রমে বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অর্থাৎ মাননীয় সংসদ সদস্য যে দুটি প্রস্তাবনা করেছেন তার একটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, বাকিটি গ্রহণ করবার জন্য ফিজিবিলিটি স্টাডি সহ যেগুলো আমি উল্লেখ করেছি তা দ্রুততম সময়ের মধ্যে করে আমরা এই প্রকল্পটি গ্রহণ করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সড়ক জনপদ মন্ত্রীকে আমি সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি নাটোরের জনগণের পক্ষ থেকে, কারণ নাটোরের জনগণ আমার এই বক্তব্য আপনার মাধ্যমে তারা জানতে পারছে। আমি যেটা তার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে রাস্তা যে দুটো দাবি আমার, একটা হচ্ছে আন্ডারপাস আর একটা হচ্ছে ফ্লাইওভার। এই একটা বললেন উনি কাজ চলছে আর একটা যাচাই বাছাই চলছে। তা আমি আশা করছি মাননীয় স্পিকার উনি কবে নাগাদ নাটোরে যাবেন, আমি আশা করছি উনি নাটোরে গিয়ে এই দুটি কাজের উদ্বোধন কবে নাগাদ করবেন আমি আপনার মাধ্যমে জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু প্রকল্পটির একটা জাতীয় গুরুত্ব রয়েছে, নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে আমি নাটোরে যাব এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা আমার থাকবে। একটি কথা আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি সাপেক্ষে বলতে চাই। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামো ঘাটে অনেক ব্যয় দেখানো হয়েছে, বাট বাস্তবায়ন হয়নি। আমাদের জাতীয় মহাসড়ক বলেন, আঞ্চলিক মহাসড়ক বলেন এবং জেলা মহাসড়ক বলেন,
তার অবস্থা জরাজীর্ণ, এটা সত্য। মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা যখন এলাকায় যান এই জনদুর্ভোগ লাঘবের জন্য অথবা যাতায়াত ব্যবস্থা একেবারে একটু উন্নত করবার জন্য তারা নিশ্চয়ই বিভিন্ন দাবির সম্মুখীন হন। ইতিমধ্যে গত 2 মাসে আমি যে ডিও লিটার পেয়েছি তাতে প্রায় 3 লাখ কোটি টাকার প্রয়োজন হবে এইসব রাস্তা মেরামত এবং সংস্কার করবার জন্য। কিন্তু আপনি নিশ্চয়ই রাষ্ট্রের আর্থিক সক্ষমতা জানেন। আমার জানা মতে 35 থেকে 40 হাজার কোটি টাকার মতো এই মন্ত্রণালয়ে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত দিনের হিসাবে, যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত প্রকল্প একান্তই দরকার সেইগুলিকে চিহ্নিত করে মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট এখানে সব দলের যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আগামী দিনের বাজেটে এই প্রকল্পগুলি আনবেন। নিজস্ব অর্থায়ন অথবা বৈদেশিক অর্থায়নের সমন্বয় করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালিত করব এবং সবার কাছে দায়বদ্ধ থেকে এবং সবার প্রয়োজনগুলিকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পয়েন্ট অফ অর্ডার কোন বিধিতে? 71 বিধিতে পয়েন্ট অফ অর্ডার না, পয়েন্ট অফ অর্ডার 301 বিধিতে। যাক, বলুন, আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমাদের মাননীয় হুইপ যে কথাটি বলেছেন আমারও একই কথা। আমার বগুড়া জেলা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর জেলা, এই জেলাটি মাঝখান দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছে। এটা বগুড়া শহরকে 2টি ভাগে বিভক্ত করেছেন। মাননীয় সদস্য, আপনি নোটিশ দেন মাননীয় মূর্তি বরাবর 71 বিধিতে বা অন্যান্য কোনো নোটিশ দেন, আমরা বিবেচনা করব। এখন আমি সংসদীয় দিনের কার্যসূচিতে চলে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন উত্থাপনীয় কাগজপত্র। আমি মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003-এর 20(2) ধারার বিধান মোতাবেক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 2024-2025 অর্থ বছরের বার্ষিক হিসাব বিবরণী ও আর্থিক বিবরণী উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইকবাল হাসান মাহমুদ, এমপি, মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন BRCর সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর ধারা 20(2) অনুসারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 24-25 অর্থ বছরের বার্ষিক হিসাব বিবরণী ও আর্থিক বিবরণী এই মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় সদস্যবৃন্দ, 2024-2025 অর্থ বছরের বার্ষিক হিসাব বিবরণী ও আর্থিক বিবরণী সংসদে উপস্থাপিত হলো। আমি এখন মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর 21 ধারার বিধান মোতাবেক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 2024-2025 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইকবাল হাসান মাহমুদ, এমপি, মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ রেগুলেটরি কমিশন BRC সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর ধারা 21 অনুসারে কমিশনের 24-25 বার্ষিক প্রতিবেদন এই সংসদে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্য, আপনাকে স্মরণ করে দিতে চাই, সংসদ কার্যপ্রণালী বিধি অনুসারে চলবে। আপনার পয়েন্ট অফ অর্ডারটি সংসদের চলমান বিষয়ের উপরে হতে হবে কিংবা সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন হতে হবে। যদি এই দুটার মধ্যে পড়ে তাহলে আপনি উত্থাপন করুন।
আসলে এটি নতুন এমন কোনো একটি কিছু হলে বিষয় নোটিশ যেটি দিতে হবে। যদি আমি কোনোভাবে আজকে না বলতে পারি তাহলে মনে হবে একটা দায়ভার রয়ে যাবে। এটি চট্টগ্রামের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এবং এটি এক মিনিটেই আমি বলতে পারবো এটি নোটিশ আকারে দেবার মতো সুযোগ নেই, কেননা এটা আমি আরও 10-15 দিন পরে গেলে বিষয়টির গুরুত্বটা বোঝা অনুধাবন করা কঠিন হবে। আচ্ছা বলুন, আমরা শুনি। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে এবং সেজন্য এই মুহূর্তে আমাদের পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আমরা দেখছি সেটাকেই যদি আমরা চিন্তায় আনি তাহলে আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে এমন একটি ব্যবস্থা অন্তত কয়েক বছরের মধ্যে আমাদের দাঁড় করাতে হবে যেখানে মানুষ আমাদেরকে যে ভোট দিয়ে বারবার সংসদে পাঠায় এবং নেতাদের উপরে ভরসা করে, জনপ্রতিনিধিদের উপরে, সেই জায়গাটার একটু ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরনো একটি বিষয়, তবুও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই সম্পর্কে কিছু বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনি যেই সমস্যাটি বলেছেন, কালকে থেকে আমিও দেখেছি সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সাথে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এটি অনেক দিনের সমস্যা আমাদের। মাননীয় সংসদ সদস্য বলেছেন বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞ। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার কর্মসূচিটি নিয়েছে, খাল খনন কর্মসূচি। সারা দেশে এটি করা সম্ভব, সারা দেশে আমরা এই কাজটিও শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। সরকার বিভিন্ন জায়গায় খাল খননগুলো করছে, এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে, এর মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে মাননীয় স্পিকার আমরা দেখছি যে আবার মানুষজন অসচেতনভাবে এইগুলোতে বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক বা ময়লা করে দিচ্ছে। এখানে ঢাকা 12 সাইফুল ইসলাম সাহেব আছে, সাইফুল আলম মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার এলাকাও এই সমস্যাটি আছে। কয়েকদিন আগে উনি আলাপ করছিলেন আমার সাথে এই বিষয়টি। আমি অন্য এলাকাও যারা সংসদ সদস্য আছেন তাদের সাথে আলাপ করেছি। এটি একটি বিরাট সমস্যা মাননীয় স্পিকার। আমি মনে করি সরকার যে উদ্যোগ নেবে অবশ্যই নিচ্ছে, আরও নেবে। একই সাথে এখানে সকল যারা সংসদ সদস্য উপস্থিত আছেন, আপনার সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা জনমত তৈরি করার মাধ্যমে, সচেতনতা তৈরি করার মাধ্যমে অনেকাংশে এই সমস্যাটার সমাধান করতে পারবো। প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরও এই ধরনের যেগুলো আসে দ্রব্য আছে যেগুলো দিয়ে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এগুলা কিভাবে আমরা ব্যবহার কমাতে পারি অথবা ব্যবহার করার পরে এগুলোকে প্রপারলি কিভাবে ডিসপোজ করতে পারি, এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা সংসদ সদস্য যারা, আমি মনে করি আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে এই বিষয়ে জনগণকে সচেতন করার। একই সাথে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে এরই মধ্যে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমেই আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ রবিউল আলম। মাননীয় মন্ত্রী, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি সর্বেসর্বা, প্রজ্ঞাময়, পরাক্রমশালী এবং সুমহান। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, মালিক এবং নিয়ন্ত্রক। তিনি মানুষকে কর্ম এবং দায়িত্ব অর্পণ করেন এবং সেই কর্ম এবং দায়িত্বের জবাবদিহি তার কাছে নিশ্চিত করেছেন সেই মহান রবের প্রতি। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করেছেন, যিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করেছেন, তাকে স্মরণ করছি আমার নেত্রী, যার নেতৃত্বে আকৃষ্ট হয়ে, উজ্জীবিত হয়ে, অটল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছি, ব্রত থেকেছি সেই নেত্রীকে, যিনি উত্তম শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় পদ্ধতির সরকার, যিনি উত্তম নির্বাচনী ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, টেকসই অর্থনীতি এবং জাতি এবং দেশের প্রয়োজনে অবিচল থাকা, আপোষহীন থাকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই নেত্রীকে স্মরণ করছি আমার এলাকার জনগণ, ঢাকা 10 আসনের যারা আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দিয়েছেন। স্মরণ করছি সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে, যিনি দীর্ঘদিন সংগ্রাম করে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সফল গণঅভ্যুত্থান করতে সফল হয়েছেন এবং আজকের যে পার্লামেন্টে আমরা কথা বলছি, সেই পার্লামেন্ট অর্থাৎ জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করবার জন্য দুর্বার আন্দোলন এবং সর্বশেষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে জাতির অভিভাবকের মতো ফাংশন করেছেন, তাকে স্মরণ করছি। প্রথমেই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় সংসদ নেতার। মাননীয় সংসদ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আমরা যারা আছি তাদের প্রতিনিয়ত শিখাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে আমরা প্রতিনিয়ত কি শিখছি, পরিপক্ক হচ্ছি এবং অধিকতর যোগ্য হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা অর্থাৎ সকল পার্লামেন্ট মেম্বারদের নেতা, এটি শুধু সরকারি দলের মধ্যে থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে বলে আমার কাছে মনে হয় না, বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। এটি বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও ওনার সান্নিধ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সেটি যদি হয় তাহলে বিরোধী দল এবং সরকারি দল যদি যথা উপযুক্তভাবে ফাংশন করে তখন সেই পার্লামেন্ট জনবান্ধব হয়, জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায়
বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো কোনো সময় ব্যর্থ হচ্ছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তাকে কারাগারে দেখেছি। অত্যন্ত বিনয়ী মানুষ, অল্পভাষী মানুষ, পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, কিন্তু তিনি তাদের মেম্বার অফ পার্লামেন্ট সদস্যদেরকে যথাযথভাবে ফাংশন করতে কোথাও যেন বিচ্যুতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে এও মনে হয়েছে তিনি হয়তো অসত্য প্রকাশ করতে পারেন, যার ফলে সংসদ নেতার দায়িত্ব রয়েছে পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন, জাতির বীরত্বের সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনি এই জাতির গর্বিত সন্তানদের একজন। আপনি মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন আপনি করেছেন। আপনি ওই চেয়ারে বসে যখন এই সংসদকে পরিচালিত করছেন, তখন এই সংসদ মহিমান্বিত হচ্ছে, জাতির আশা পূরণ হচ্ছে। এ দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তার সফলতা পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা গণ আন্দোলন করেছি। আপনি ভালো করেই জানেন যে সফল গণ আন্দোলন প্রথমে রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে। ফ্যাসিবাদী শক্তি সেই গণ আন্দোলন প্রতিরোধ করতে না পেরে রাজনৈতিকভাবে জুলুম, অত্যাচার এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, যার ফলে 17 বছর আন্দোলনের ফলে ধীরে ধীরে একটি গণ আন্দোলন অপরিহার্য হয়েছিল এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল সমাপ্তি হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোনো একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, 17 বছরে আমরা জীবন দিয়েছি আমাদের দলের অনেক হাজার হাজার ছেলেরা। মাননীয় স্পিকার, চূড়ান্ত আন্দোলনে 1400 শহীদ হয়েছেন আমাদের সব শ্রেণী পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে এখানে বলা হয়েছে আমরা এই সংসদে এসেছি, এটি অত্যন্ত সত্য। কিন্তু এই সংসদে যারা আমরা এসেছি সবাই তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। মাননীয় স্পিকার, আমরা নির্বাচিত হয়ে সংসদে এসেছি, এই গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, জীবন যায়নি কিন্তু যেতে তো পারতো, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত তো ছিলাম। অতএব কারো করুণায় অথবা কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জনে এই সংসদ নয়, এই সংসদ জনগণের সংসদ। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে আমি একটি কথা বলতে চাই। 28 জুলাই যখন বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকে কোঅর্ডিনেট করছিলেন, তিনি আমাকে ফোন করে বলেছেন, রবি, আপনাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিতে হবে। আমি দায়িত্ব নিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছি, ঝুঁকি নিয়েছি। এই 17 বছর ফ্যাসিবাদী আন্দোলন সফল করবার জন্য 193টা মামলা খেয়েছি, 9 বার জেলে গিয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4টা মামলা সাজা হয়েছে, 3 দিন গুম থেকেছি। জাতির জন্য করেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করেছি, বাংলাদেশের মানুষকে মুক্ত দেবার জন্য নেতৃত্ব করেছি। মাননীয় স্পিকার, আজকে বলা হয় 41 সালে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আমাদের বিরোধী দলে এখন আছেন, অনেক জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো পর্যন্ত জনগণ তাদেরকে ক্ষমতায় ভোটের মাধ্যমে আসীন করেননি। যন্ত্রণা তাদের থাকতে পারে, ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থে তাদেরকে রাজনীতি করতে হবে। 47 থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তাদের কর্মের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, ভুল ভ্রান্তি মাপ চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? জনগণ যদি বিভ্রান্ত হতো তাহলে এই 26-এর নির্বাচনে বিএনপি তো ব্রুট মেজরিটি পেত না। তারা তো জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, জনগণ বিভ্রান্ত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো ক্ষমা চাওয়া লাগেনি। 96-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রধান বলেছিলেন, একবার আমাদের ভোট ভিক্ষা দিন। এবারের নির্বাচনকে আগে অন্য দলকেও আমরা দেখেছি ক্ষমা চাইতে, বিএনপি কখনো জনগণের কাছে ক্ষমা চায়নি।
কারণ বিএনপি জনগণের পাশে থেকেছে, জনগণের স্বার্থে আন্দোলন করেছে। এদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 75 আপনার সিপাহী জনতার বিপ্লব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির হাত দিয়ে হয়েছে। অন ইলেভেনের সরকার এসেছিল, অসাংবিধানিক সরকার, সেই সরকারকে নির্বাচনের বাধ্য করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে। 17 বছরে বিএনপি জুলুম অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফল গণঅভ্যুত্থান করেছে, যার জন্য জনগণ জানে বিএনপিকে তাদের ভোট দিতে হবে। কারণ বিএনপি দ্বারাই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের বহুদলীয় গণতন্ত্র, এদেশের গণমানুষের শাসন, জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত করা সম্ভব। অতীতে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে। এই জন্য বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। মাননীয় স্পিকার, গণভোটের কথা বলা হয়েছে। মাননীয় সদস্য 10 মিনিট আপনি বলেছেন, অনেক টাইম, তারপরে আপনি 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গণভোটের কথা বলা হয়েছে, সত্য, গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছি। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তা বলেছেন, আমাদের দল সেটা ধারণ করে এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। যে সনদের বাস্তবায়ন চাই সেটি হচ্ছে যেটা জাতি বা রাজনৈতিক দল সই করেছে, তার বাস্তবায়ন চাই। তার জন্য 71% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেটা বাস্তবায়ন হবে। কিভাবে হবে? সেই জায়গায় 51% ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যে বিএনপি যেভাবে চেয়েছে, যেভাবে সই করেছে, সেভাবে বাস্তবায়ন হবে। 20% মানুষ এর সাথে একমত হয়নি। 71 থেকে যদি 51 আপনি বাদ দেন, তো 20% গ্রহণযোগ্য হবে নাকি 51% মানুষের সমর্থন গ্রহণযোগ্য হবে? যে রাজনৈতিক দলটি এটা বোঝেন না, বুঝতে চান না, মানুষকে বিভ্রান্ত করতে চান। আমি বারবার বলছি, 41 থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত জনগণ আপনাদেরকে নির্বাচিত করেনি, কারণ নির্বাচনের আগে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন। এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন, তাহলে দেশ অগ্রগতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আপনারা, আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারবো। সময় কম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এদেশের মানুষ তার উপর আস্থা রেখেছে, দলের উপর আস্থা রেখেছে। বিএনপি যে কোনো মূল্যে সেই আস্থা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, আমাকে হুইপবৃন্দ জানিয়েছেন যে তারা ক্যালকুলেটরে হিসাব করে সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় বাড়ানো যাবে না। সুতরাং যেই সময় আমি এখান থেকে অ্যানাউন্স করব তার মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন, ঘড়ির দিকে লক্ষ্য রাখবেন। পরবর্তী বক্তা মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2, আপনার সময় 5 মিনিট। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কিছু বলতে চান? হ্যাঁ, মাইক দেন, প্রতিমন্ত্রীকে মাইক দেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি চলমান বিষয় নিয়েই। গতকালকে এই মহান সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে আমার মনে হয়েছে যে যেহেতু এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি, সেই কারণে আমার মনে হয় এখানে যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন এবং আমাদের, আপনিও বলেছেন আমাদের বিরোধী দলে যারা বসে আছেন তাদের মধ্যেও কিছু কিছু মুক্তিযোদ্ধারা আছেন, আপনারা তাদের নামের আগে, আমাদের সবার নাম যখন বলা হয়, মুক্তিযোদ্ধাদের নাম, তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধাটা বলা হয় এবং তারপরে নামটা বলা হয়, তাহলে মনে হয় যারা ইয়াং জেনারেশন আছে, নতুন প্রজন্ম, তারাও জানতে পারে এবং মুক্তিযোদ্ধাদেরকেও একটা সম্মান দেওয়া হয়। সংসদের ভেতরে যদি আমরা এটা চালু করি, সংসদের বাইরেও এটা আমরা বলতে পারবো, করতে পারবো। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী ইতিমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে, যেটি এই সংসদও অনুমোদন দিয়েছে। সেটি হলো, মুক্তিযোদ্ধা তিনি যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।
বাকিরা সবাই মুক্তিযুদ্ধ সহায়ক। এই সংজ্ঞা পরিবর্তিত হয়ে গিয়েছে। এখানে কজন অস্ত্র হাতে যুদ্ধ করেছে আমার জানা নাই, তবে সাধারণত সংসদে আসন ভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উজ্জ্বল থাকে। তবুও যদি শিওর হই কারো সম্পর্কে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন, তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে। এখন মাননীয় সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 5 মিনিটে বক্তব্য শেষ করবেন। সময় কমে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সময় তো আমি দিই না মাননীয় সদস্য, বলুন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এদেশের জনগণ, আমাদের বর্তমান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে নির্বাচনী ইশতেহার এদেশের জনগণের যে ওয়াদা দিয়েছিলেন, এদেশের জনগণ ওনার ওয়াদার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ ভোটে নির্বাচিত করেছেন। এদেশের জনগণকে যেন আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ বিগত 70 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি নির্বাচিত সংসদ আজকে আমাদের মধ্যে উপহার দিয়েছেন। ইতিমধ্যে যে সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন পূর্বে ওয়াদা দেওয়া হয়েছিল, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে, যেটা পৃথিবীর কোনো রাষ্ট্রে কখনো এরকম তাৎক্ষণিকভাবে একমাত্র 2 মাস 10 দিন অথবা 11 দিন হবে, এর মধ্যে এই কাজগুলো শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর প্রশাসন, কেবলমাত্র নীতি এবং আদর্শের থাকার কারণে এগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে। এই কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে। আমি লক্ষ্য করে দেখছি এই কর্মসূচিগুলো যাতে করে বাস্তবায়ন না হয়, বাংলাদেশ যাতে করে স্থিতিশীল না চলে, ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন বিনা কারণে বিনা ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। মাননীয় স্পিকার, শত শহীদের রক্তের বিনিময়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য সাহস, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি এদেশের মানুষের সবসময় পাশে দাঁড়িয়েছেন, এদেশের জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন, স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামিয়েছেন। তার অদম্য সাহস এবং তার যোগ্য উত্তরসূরি আজকে তিনি এখানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তার অত্যন্ত স্বাগতীয় দক্ষতার মধ্যে যিনি একটি মাত্র কম্পিউটার, একটি চেয়ারের মাধ্যমে এই আন্দোলন সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ করেছেন। মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে যিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দেশের সংগঠন করেছেন, আন্দোলন করেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। এটা হচ্ছে একটা প্রথম নজির বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। আজকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে একটি পদ্ধতি সংসদ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা ছিল যাদের কাছে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে, গণতন্ত্রের শক্তিশালী করতে হবে, দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাহায্য সহযোগিতা করে হাতকে শক্তিশালী করার। কিন্তু ওনার ইতিমধ্যে যে কাজগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কানার কর্মসূচি, এটা উল্লেখযোগ্য। আর কয়েকটি কর্মসূচি, কিন্তু ওনারা তো একটি প্রস্তাবও, একটি বক্তৃতা ধন্যবাদ দিলেন না মাননীয় স্পিকার। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অপপ্রচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সরকারকে বেকায়দা ফেলানোর চেষ্টা করা হচ্ছে। আর সরকারের কোনো আন্তরিকতার অভাব ছিল, আমরা সেটা লক্ষ্য করে দেখেছি, চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি এদেশ, আপনি যেখানে বসা আছেন, উপরে 2টি অক্ষর আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। এটাই হলো বাংলাদেশ। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটার মাধ্যমে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তার আদর্শ উদ্বুদ্ধ বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের যে উন্নয়ন কর্মসূচি চলছে, বিগত দিনে বিভিন্ন রকমের আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল। নির্বাচনে তো ওনারা মোটামুটি এদেশের মানুষকে বেস্টের টিকিট দিয়েই দিয়েছেন। আমরা কিন্তু বেস্টের টিকিটের কথা বলা হয়নি, বলা হয়েছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ। বলা হয়েছে কৃষক কার্ড দেওয়া হবে, সেই কৃষক কার্ড দেওয়া হয়েছে। তাই আমি অনুরোধ করব, আমাদের এই দেশ নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দীর্ঘদিন পর আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এদেশের ছাত্র সমাজকে
নন ইস্যু করে শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করার আমি আহ্বান জানাচ্ছি। সকলে ধর্ম ফ্যাসিস্ট সরকার যাতে করে আবার কোনো উচিলায় যাতে এদেশে আবার যাতে প্রবেশ করতে না পারে, বাংলাদেশে গণতন্ত্র সকলে মিলে আমাদের সংসদ নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশকে যে আশা ভরসা নিয়ে আমাদের দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। আপনার সময় 8 মিনিট, অনুগ্রহ করে 8 মিনিটে শেষ করবেন। কেন হবে এটা বলে আগে বলেন। মাননীয় স্পিকার, একটু আমাকে বলার সুযোগ দিলে এটা বলতে পারি আর কি, আপনাকে সহযোগিতা করার জন্য। বলেন। বিরোধী দলের যে সময়, সেই সময় অনুযায়ী তো আমরা আমাদের পক্ষ থেকে চিফ হুইপের কাছে আমরা টাইম বন্টন করে দিয়েছি। ওনার মতো করে বন্টন করলে তো হবে না। মাননীয় চিফ হুইপ, আমরা যে বুঝেছি। মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, সকলেরই বিষয়টা অনুধাবন করতে হবে। আমি আপনার মাধ্যমে আমি ওনার সাথে কথা বলেছি একটু আগেও। বিষয়টা হলো যে আমাদের হাতে এখনও 12 থেকে 13 ঘন্টার সময় থেকে যাবে, আমরা আলোচনা করতে পারবো না। বিকজ আমরা 30 তারিখে যদি মাননীয় রাষ্ট্রপতি যদি সংসদ প্রয়োগ করেন, তাহলে আমাদের 12-13 ঘন্টা, প্রায় 14 ঘন্টার মতো সময় আমাদের হাতে থাকে। তো সেই হিসেবে ওনাদের বলেছি যে আমাদের মাননীয় মন্ত্রীবৃন্দ কেউ বক্তব্য রাখেন নাই, প্রতিমন্ত্রীবৃন্দ কেউ 2-1 বক্তব্য রাখছেন, অধিকাংশ রয়ে গেছেন। আমরা যেটা করব সেটা হলো আজকের দিনের মধ্যে আমরা মাননীয় সকল মন্ত্রীদের এবং আমাদের যত বক্তব্য আছে সব বক্তব্য শেষ করার চেষ্টা করব। তো সেই কারণে আমরা মাননীয় মন্ত্রীদেরই সর্বোচ্চ 8 মিনিট এবং থেকে 10 মিনিট মতো সময় দিতে পারি, আর দিতে পারি না আজকে কোনো অবস্থাতেই পারি না। আর আমাদের খায়ের ভূঁইয়া আমাদের খুব ভালো বক্তা, আমরা সবসময় চাইছি যে সে বসে বক্তৃতা দেব, কিন্তু আগে দেয় নেই, এখন আর সময় নেই। সেই কারণে আমরা সময় পাই না। আর আগামী দিন 30 তারিখে যদি হবে, সেদিন আমরা সময় রেখেছি আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং আমাদের মাননীয় নেতা এবং এখানে আর 2 জনের জন্য বক্তব্য সময় রেখেছি আগামীকালকে দিন। আগামীকালকে আমরা কেউ রাখবো না, আজকেই আমাদের বক্তব্য শেষ করতে হবে। সময় আমাদের হাতে সব মিলিয়ে আছে 3 ঘন্টা। এখন থেকে যদি হয় তাহলে হবে 1 ঘন্টা। আর পরবর্তীতে যদি আমরা আসরের পরে বলি 3:30 যদি বসি, তা 3:30 বসে আমরা 9টা পর্যন্ত সংসদ চালালে আমরা সময় পাই 2.5 ঘন্টা সব মিলিয়ে। তো এই 2.5 ঘন্টা আর এই 1 ঘন্টা, এই 1 ঘন্টার তো অনেক সময় চলে গেছে, তাতে যে সময় ভাগে আসে আমি ওনাকে বলেছি যে আপনারা 10 মিনিট করে বক্তৃতা দেন। আমরা 30 মিনিট দিলে তা তো আমরা কাভার করতে পারবো না, কারণ আমি সময় দিচ্ছি ধরেন আমরা 26%, কিন্তু সময় তো একইভাবে ভাগ হইতেছে। আমরা সময় বেশিও নিচ্ছি না, ওনাদেরও কম দিচ্ছি না, বরং একটু বেশি দেওয়ারই চেষ্টা করছি। সেই জন্য আমাদের মন্ত্রী 8 মিনিট দিলে ওনাদের বলছি আপনারা 10 মিনিট দেন, এই অনুরোধটা ওনাদের কাছে করেছি। মাননীয় সংসদ বিরোধী দলীয় নেতা, এই ব্যাপারটায় আপনি দৃষ্টি দিয়েন, আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাদের প্রাপ্য সময় অনুসারেই তো নির্ধারণ করেছেন বলে মনে হলো। বলেন। জি, আমাদের সিনিয়র লোকদেরকে একই বলে, আমাদের লোকদেরকে আগে আমরা সময় কম দিয়েছি, সিনিয়ররা বেশি সময় বক্তব্য রাখার জন্য। আমাদের মাননীয় চিফ হুইপ আজকে এসে যদি এই বক্তব্য দেন যে সময় নাই, আমরা তো আমাদের সময় সেভ করে রাখছি, তো উনি কী করছেন এটা ওনার ব্যাপার। কিন্তু আমরা বিরোধী দলের যে অংশ আমরা সময় পাই, সেই সময় তো আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের অন্য সদস্যদের সময় আমরা কমিয়ে দিয়েছি সিনিয়রদের বক্তব্য শোনার জন্য। তো এখন আজকে উনি এসে যদি নতুন ফর্মুলা বলেন তাহলে তো এটা হবে না। জি মাননীয় সদস্য, তিনি সময় কমিয়ে দিয়েছেন মন্ত্রীদেরও, আপনাদেরও, সবাইরই বাস্তবতার প্রেক্ষিতে সকলেরই সময় কমে গিয়েছে। আচ্ছা যাক, দেখা যাক। আগে মাননীয় সদস্য যারা মুজিবুর রহমান, আপনি শুরু করেন। আপাতত সময় 8 মিনিট, তারপর দেখেন। 8 মিনিট ইজ এ লং টাইম ম্যান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনি সহ যারা আমাদের এই কথাগুলো শুনছেন, আমার নির্বাচনী এলাকায় গোদাগাড়ি তানোর সহ বাংলাদেশ, সারা দুনিয়ার মানুষ অনলাইনের মাধ্যমে আমাদের কথা শুনছেন এবং দেখছেন, সবাইকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আমাদের প্রথম চিন্তা হচ্ছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রে গিয়ে আলোচনা হচ্ছে।
আখেরাতে কি হবে এই চিন্তা কারো মনে নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল সেই সত্যিকার সফল হবে, এবং জান্নাতে প্রবেশ করতে পারল সেই সত্যিকার সফল হতে পারবে। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা দেখার পরে মনে হয় যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন, কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, শতকরা 90 জন মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে 6666টি আয়াতের মধ্যে নট লেস দ্যান 1000 আয়াত বিলং টু দি পজিটিভ অর্ডার অ্যান্ড নট লেস দ্যান 1000 আয়াত বিলং টু দি নেগেটিভ অর্ডার। 1000 আয়াত আছে যেগুলো হাবোধক আইন, 1000 আয়াত আছে যেগুলো নাবোধক নিষেধ। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার, এতগুলা সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এদেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তারা জবাব দিবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। এরপরে যে কথাটা আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সময় কম দেওয়ার কারণে কোনটা বলি আর কোনটা বোঝা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে এরা কোনো দলের লোক না মাননীয় স্পিকার। কিন্তু যখন বলা হয় যে এক দল চাঁদাবাজি করে পালাই গেছে, আর এক দল চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা বলার পরে কোনো দল যদি রিয়াকশন করে তখন তো বোঝা যায় এই চাঁদাবাজদেরকে দলের সদস্য হিসাবে মানে গ্রহণ করা হচ্ছে। আজকে সিদ্ধান্ত হোক মাননীয় স্পিকার, চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, এই পরের যে কথাটি বলতে চাই, শিক্ষকদের দায়িত্ব আমার উপর থাকার কারণে দীর্ঘদিন শিক্ষকেরা রাস্তায় আন্দোলন করেছে এমপিওভুক্ত হওয়ার জন্য। তারা মশার কামড় খেয়ে কষ্ট করে প্রেস ক্লাবে রাত্রি কাটিয়েছে। আমি বলতে চাই, মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে এভাবে আর কষ্ট দেওয়া উচিত না। মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, প্রধানমন্ত্রী আছেন, সকলেই শুনছেন। শিক্ষকদেরকে এরকম কষ্ট না দিয়ে সকলকে এই শিক্ষকদের বেতন ভাতা যেগুলো এমপিওভুক্ত করার জন্য তারা দাবি করছে, মাননীয় স্পিকার, এটাও হওয়া দরকার, দেরি করা মোটেই উচিত না। আর আমাদের দাবি হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। মাননীয় স্পিকার, বাজেট 1.6 না করে আমরা এটা 5%, 4% পর্যন্ত বাজেট দিতে পারি, তাহলে শিক্ষকদের
সমস্যা দূর হয়ে যেতে পারে। মাননীয় স্পিকারের পরের কথা হচ্ছে, এই দেশে ইসলামী আইন চালু করার জন্য সকল ওলামাই কেরাম, আমাদের এমপিরা এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা পাস এবং বড় বড় ওলামাই কেরাম, তাদেরকে নিয়ে এবং বাইরে যত মাযহাবযুক্ত ওলামাই কেরাম আছে, এমনকি আহলে হাদিস আছে, সকল ওলামাকে নিয়ে একটা ইসলামী বোর্ড গঠন করা, যারা ইসলামী আইন চালু করার জন্য আমাদেরকে পরামর্শ দিবে এবং দেশে সেই আইন কার্যকরী হবে। মাননীয় স্পিকার, আমি এটা আবেদন রাখলাম আপনার মাধ্যমে। এরপরে হচ্ছে শ্রমিকদের ব্যাপারে কথা বলতে চাই। শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের বেতন বাড়ানো হয়নি, সর্বনিম্ন মজুরি বলা হয়, কিন্তু তারা এখন পর্যন্ত যা বলা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন হচ্ছে না। আমি দাবি করছি তাদের সর্বনিম্ন মজুরি যেটা সিদ্ধান্ত আছে এটাকে বাস্তবায়ন করা হোক। মাননীয় স্পিকার, আমাদের দেশে সব জায়গায় একই দাবি করা হয়। মাননীয় স্পিকার, সকল এমপি বলে আমার এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, মেডিকেল আছে, অ্যাম্বুলেন্স নাই, কার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। একটা সিদ্ধান্ত হলেই তো কথাগুলো বলা লাগে না মাননীয় স্পিকার, সেটা হলো বাংলাদেশের যেখানেই স্বাস্থ্য কেন্দ্র আছে এবং হাসপাতাল আছে সব জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে। এটা কোনো অবস্থাতেই এটা হতে পারে না। গাড়ি নাই, হাসপাতাল সেখানে আছে, রুগীরা আসবে কেমন করে যারা মরে যাচ্ছে? সেই জন্য বাংলাদেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স এবং ড্রাইভার নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো গণভোট আর যে সংসদের ভোট যেটা হলো মাননীয় স্পিকার, সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ভোটের শপথ নিলাম আর আরেকটা নিলাম না, তাহলে জনগণের ভোটের সাথে সত্যিকার ভালো আচরণ করা হলো না, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। সেই জন্য মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, এই 2 মিনিটে কনক্লুড করুন। অন্তত 4টা মিনিট দেন মাননীয় স্পিকার, আপনি তখন 10 মিনিট পর্যন্ত বাড়াইছেন। আচ্ছা, 3 মিনিট বলেন মাননীয় সদস্য। এখন যদি একই অর্ডারে সংসদ সদস্য নির্বাচিত হলো, আবার গণভোটও হইল, সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না, যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে মাননীয় স্পিকার। অতএব গণভোটকে শপথ নিয়ে এটাকে কার্যকরী করতে হবে। আর এটা যদি না হয়, দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই দ্বন্দ্বর সমাধান হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায় আমরা তো বুঝি না। এজন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে মাননীয় স্পিকার। এরপরে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাতে ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। তো ধন্যবাদ ওনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, কথা বলার সময় নাই। আমার নির্বাচনী আসনের কথা, সকলের জন্য যে কথা, আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি তাদের একই কথা। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই এভাবে যে আমাদের দেশে বড় বড় আলেম আছে,
তাদের ব্যাপারে এআইকে কেন্দ্র করে ওষুধ বিক্রি করার একটা অ্যাডভার্টাইজ দেখা যায়। তো এআই যেইভাবে বড় বড় ওলামা ইকরাম আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব, জাকের নায়েক ইত্যাদি তাদের বিরুদ্ধে যেটা মানে এই সেক্স অ্যাডভার্টাইজ করার ব্যাপারে ওষুধপত্র বিক্রি করছে, এটার বিচার হওয়া উচিত। এগুলো দেশ থেকে বিতাড়িত করা উচিত যে কেন তার একজন আলেমের এভাবে মানে তারা অপপ্রচার করছে। মাননীয় স্পিকার, সবশেষে বলতে চাই এই জাতীয় সংসদে আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী বক্তা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 5। আপনার সময় 6 মিনিট। এখনো পয়েন্ট অফ অর্ডার হবে না। জিএম সিরাজ। আমি 6 মিনিটের বক্তব্য রাখতে পারবো না মাননীয় স্পিকার, আমি 6 মিনিট বক্তব্য রাখতে পারবো না। আপনি চালান না, দেখি কি স্পিড আপনার। চালাবো, আমাকে আরো 6 মিনিট দিতে হবে মাননীয় স্পিকার। আপনি শুরু করেন। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্যের পালা আমার। রাষ্ট্রপতিকে নৈতিকভাবে ধন্যবাদ দেবার ভাষার শব্দ আমি খুঁজে পাচ্ছি না। একটা শব্দ পাই, সেটা হলো ভাগ্যবান। যিনি ফ্যাসিস্ট আমল পার করেছেন, ইন্টারিম সরকার পার করেছেন, গণতান্ত্রিক সরকারে চলছে, কাজে অসম্ভব একটা ভাগ্যবান ব্যক্তি আমাদের বর্তমান রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, তার ভাষণের কিছু অংশের জন্য আমি অত্যন্ত আনন্দ চিত্তে কিছু তার বক্তব্য ভালো লেগেছে। 17 বছরের ফ্যাসিবাদী শাসনকে স্বীকৃতি দিয়েছেন তিনি। তার বক্তব্যে হাসিনা ফ্যাসিবাদী শাসনের ফলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মানুষের উপর অত্যাচারের স্বীকৃতি তার ভাষণে আছে। মাননীয় স্পিকার, 24-এর গণজাগরণের গণঅভ্যুত্থান শহীদ আহতদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং নেত্রী বেগম খালেদা জিয়ার তিনি তার অবদানকে স্বীকার করেছেন, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে আমাদের নেতা, প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি দুটি কথা বলব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একই সাথে 71-এর সকল মুক্তিযোদ্ধা এবং 24-এর সকল যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গোলাম মোহাম্মদ সিরাজ, এবার দিয়ে 6 বার সংসদে আসবার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা, সংসদ নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বগুড়া সদরে একবার ছিলাম এবং শেরপুর ধরনের 5 বার নির্বাচিত সংসদ সদস্য। এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করায় শেরপুর ধরনের জনগণের কাছে আমি কৃতজ্ঞ, চিরঋণী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বেগম খালেদা জিয়ার হাত ধরে 91 পার্লামেন্টের প্রথম আসি, তখন আমি টকবগে যুবক ছিলাম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন, একজন সদস্য বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। মাননীয় সদস্য হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, উনি কি অসুস্থ? সংসদেই একটা মেডিকেল, আচ্ছা এখানে একজন ডাক্তার আছে, আমরা পাঠাচ্ছি ডাক্তার। আচ্ছা ডাক্তার যাচ্ছে ওখানে, ডাক্তার ওখানে দেখি একজন ডাক্তার পৌঁছেছেন। ডাক্তার থাকলে হাত খাড়া করেন। ডাক্তার আছেন ওখানে? ডাক্তার ওনাকে দেখছেন। মাননীয় সদস্য জিএম সিরাজ, বাকি অংশ পড়ুন। জিএম সিরাজ, মাননীয় সদস্য বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, 91 প্রথম এমপি হয়ে এসেছিলাম এই সংসদে। আমার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি পরপর
এই বারবার এই পার্লামেন্টে এসেছি। আমি 11 পার্লামেন্টেও আমি ছিলাম অপোজিশন বেঞ্চে। আমি বসে বসে ট্রেজারি বেঞ্চে দেখতাম সংসদ নেতা, ভোটবিহীন নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি দেখতাম তার বচনে, তার বডি ল্যাঙ্গুয়েজে যেন একটা নাগিনী বসে আছেন মানুষ স্পিকার। একই সাথে আমি ভাবতাম যে ওই চেয়ারে ট্রেজারি বেঞ্চে যখন বেগম খালেদা বারবার প্রধানমন্ত্রী বসছেন, তাকে দেখতাম একজন দেবী বসে আছে মানুষ স্পিকার। শুধু দর্শন নয়, তার পার্সোনালিটি, তার প্রজ্ঞা, তার সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস, দৃঢ়তা সব কিছু মিলে পার্লামেন্টকে আলোকিত করে রাখতো বেগম খালেদা মানুষ স্পিকার। আমার ওই 11th পার্লামেন্টে আমি উল্টা দিকে বসে ভাবতাম যে কবে আমার নেতা লন্ডন থেকে ফিরে এসে এই চেয়ারে বসবেন এবং এই পথটি আলোকিত করবেন তার মা বেগম জিয়ার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আজকে আমার সে প্রার্থনা, আমাদের জনগণের প্রার্থনা, 18 কোটি মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে এই চেয়ারে, যিনি আজকের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক সরকারের নিরঙ্কুশ ভোটে আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তাকে বানিয়েছে মানুষ স্পিকার। আমি গত 2 মাসে এবং 180 দিনে রাষ্ট্রীয় কর্মময় জীবনে, কর্মময় সময় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে আমাদের নেতা নিরন্তর কাজ করে চলেছেন। তার নির্দেশে সকল কর্মকাণ্ডে আমাদের মন্ত্রীরা সত্যি সত্যি দৌড়ের উপর আছেন মানুষ স্পিকার। এলাকার উন্নয়ন হবে বৈষম্যহীন, এই ঘোষণা দিয়েছেন কে? আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। অর্থাৎ রেশনাল ডিস্ট্রিবিউশন হবে, জনসংখ্যা এবং ভূমির পরিমাণের আয়োজনের ভিত্তিতে সরকার উন্নয়ন তহবিল হবে যৌক্তিক বন্টন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা আমাদের এমপি সাহেবদের তুলনায় 10 গুণ বহুগুণ বেশি তাদের বরাদ্দ নিয়ে যাচ্ছেন মানুষ স্পিকার। এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিবেদন করতে চাই যে একটা সফটওয়্যার ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে বন্টন পদ্ধতি এমন হওয়া উচিত যাতে করে এমপিদের, মাননীয় মন্ত্রীদের পিছনে ধর্ণা দিতে না হয়, দৌড়াতে না হয়, এবং একই সাথে মন্ত্রী সাহেবরাও যে চাপে থাকেন, তদবিরের চাপ, তাদের চাপও কমে যায়। কাজে একটা সফটওয়্যার হওয়া উচিত ডিজিটালাইজ পদ্ধতিতে, যাতে বন্টন নামাটা আমাদের সমবন্টন বা সুষম বন্টন হয় মানুষ স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করছি মানুষ স্পিকার, একটা ওল্ড প্র্যাকটিস আছে আমাদের ক্যাবিনেটে, একটা রিসিপ্রোকাল এক্সচেঞ্জ, সেটাকে আমরা বলতে পারি বার্টার এক্সচেঞ্জ অফ ইন্টার মিনিস্ট্রি অ্যান্ড মিনিস্টার্স। সেটা মাননীয় সদস্য, আপনার বোধহয় মাইক না হলেও চলে নাকি? মাননীয় সদস্য, আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে কনক্লুড করেন। না, 3 মিনিটে পারবো না মানুষ স্পিকার, 5 মিনিট দেন প্লিজ, ফর গডস সেক। আপনার হুইপকে বলেন, হুইপ আমাকে আঙ্গুল দেখালে 5 মিনিট কেন, 10 মিনিট দিয়ে দেবো প্লিজ। মানুষ স্পিকার, এই জায়গায় মন্ত্রী সাহেবরা নিজেদের বার্টার এক্সচেঞ্জ করেন, এমপিরা কি ফাঁকা? মানুষ স্পিকার, এমপি সাহেবদের যার যার এলাকায় বদলির বাইরের হস্তক্ষেপ আমরা চাই না মানুষ স্পিকার। বদলির সংক্রান্ত আমাদের যার যার এমপিদের এলাকায় বদলির প্রশাসন করুক, কিন্তু এমপি সাহেবদের জানতে হবে, তাহলে প্রশাসন, স্থানীয় প্রশাসন স্টেবল থাকবে মানুষ স্পিকার। জাতীয় জ্বালানি সংকটে আমাদের চমৎকার একটা কমিটি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তার ইচ্ছায়। একইভাবে আমি আহ্বান করব যে ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক, একটা জাতীয় স্বার্থ অবশ্যই, যে ব্যাংকের 3 কোটি গ্রাহক আজকে আস্থাহীনতার মধ্যে রয়েছে মানুষ স্পিকার। এবং আমি বিরোধী দলের নেতাকে বলবো, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না এই ব্যাংকটির মধ্যে। আপনারা আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে এখানে কোনো নৈতিক সমঝোতা নেই। অতএব আমি আজকে আহ্বান করছি যে আজকে আসুন সরকারি দল এবং বিরোধী দল মিলে এই ব্যাংকটির স্বার্থ রক্ষা করি। এইখানে লুটেরা যারা 10 জন লুটেরা একদিকে, আর 10 কোটি গ্রাহক এবং 10 কোটি আপনার ব্যবসায়ের ছোট বড় ব্যবসা একদিকে, কোনোভাবেই এই লুটেরাদের আমরা ছাড়তে পারি না মানুষ স্পিকার। ইসলামী ব্যাংকে রক্ষা করুন এবং সকল ব্যাংকে রক্ষা করুন, এই দেশকে বাঁচান মানুষ স্পিকার। আমি আজকে আমার শুধু এলাকার অনেক কিছু বাদ দিয়েছি, শুধু এলাকার 2টি কথা বলবো, এর জন্য 2-3 মিনিট দেবেন মানুষ স্পিকার। যারা আমাকে এই শেষবারের মতো আমি আরও বলছি,
আমার নেতা জানেন এবং পার্লামেন্টকে জানাচ্ছি, এইটাই গোলাম মোহাম্মদ সিরাজের শেষ নির্বাচন। জনগণকে বলে এসেছি আমি আর নির্বাচন করব না। আমার নেতাও জানেন, জনগণ জানে। আমি শেষ নির্বাচনে মাননীয় স্পিকার আমি জনগণকে কথা দিয়ে এসেছি। ওকে, 1 মিনিটে শেষ করেন। One আজান minute. আজান চলছে, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, ধুনুটে যমুনা ভাঙনে স্থায়ী বাঁধ, শেরপুরে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্প প্রতিষ্ঠান করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা, শেরপুর ধনুট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে 31 শয্যা বিশিষ্ট আপনার যে 50 শয্যা করা হয়েছে, তার উপকরণের অভাব এবং সেখানে আপনার কি বলে আপনার আয়া নার্স ডাক্তার অভাব আছে, সে পূর্ণ করতে হবে। মাননীয় স্পিকার 150 বছরের শেরপুর পৌরসভার রাস্তাঘাট দুর্বিষহ অবস্থায়, অতএব রাস্তা মেরামত সহ নতুন রাস্তার ড্রেনেজ সংস্কার, মাঠ সংস্কার, পার্ক নির্মাণ, মসজিদ মন্দির, শ্মশান ইত্যাদিগুলো আমাদের সম্পন্ন করতে হবে। শেরপুরে একটি স্পোর্টস একাডেমি বিশেষ দরকার, যাতে করে যুব সমাজকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারি। মাননীয় স্পিকার, এই সবই সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বাস্তবায়নের জন্য সবই অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।